যে আমরা এখন যে জোয়ারটা দেখছি তারেক রহমান সাহেবের অফিস কেন্দ্রিক, এটা ৬-৭ দিন থাকবে। তো ৬-৭ দিন থাকার পরে মানে এই যে লোকজন দেখা করতে যাচ্ছে, তাদের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সবকিছু, আফটার 7 days, বড় জোর 2 সপ্তাহ, 2 সপ্তাহ পরে তার অবস্থা হবে জাস্ট লাইক মির্জা ফখরুল সাহেবের মতো অথবা সালাউদ্দিন সাহেবের মতো। এর বাইরে তারেক রহমান সাহেবের যে সোশ্যাল অ্যাট্রাকশন অ্যান্ড ইনফ্লুয়েন্স নট মোর দ্যান 1% হায়ার, এর বেশি হবে না। এই হলো বাস্তবতা। বাংলাদেশের সংবাদপত্রে নির্বাচনই এখন প্রধান শিরোনাম। সেখানে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ অবৈধ হওয়ার খবর যেমন শিরোনামে আসছে, তেমনি শিরোনামে আলোচনায় রয়েছে নির্বাচনের পরবর্তী সরকার হিসেবে একটা বিএনপি জামায়াত জাতীয় জোট সরকার গঠিত হতে যাচ্ছে কিনা সে বিষয়টিও। এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানই আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নির্বাচনের আগেই, এমন সব খবরই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম জুড়ে আছে। একরকম মনে হচ্ছে কিনা যে নির্বাচনের পর আসলে বিএনপি জামায়াত একটা জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে। জামায়াতের আমিরের রয়টার্সের সাক্ষাৎকার আর শোক জানাতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে তিনি সংবাদ মাধ্যমকে যেটা বললেন, তাতে তো এই ইঙ্গিত স্পষ্ট, জাতীয় সরকার গঠন ছাড়া স্থিতিশীলতার উপায় নাই। বিষয়টা একরকম বিএনপিকে মেনে নিতে হচ্ছে, বা বিএনপি সেই কৌশলেই এগুচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হতে পারে, কিন্তু নির্বাচন তো এখনো আসলে অনেক দেরি। আমাদের দেশের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি, এখানে চতুষ্কোণ মানে 4টি দিক থেকে বিভিন্ন রকম বিপদ, আপদ, বালা, মুসিবত পুরো রাজনীতি এবং নির্বাচনের বিধি ব্যবস্থাকে জটিল করে তুলছে। নবনীত, আপনি বোঝার চেষ্টা করুন যে যখন রাজনীতিতে এবং নির্বাচনে কোনো একটি বিষয় চাপিয়ে দেওয়া হয়, প্রি সিলেক্ট করে দেওয়া হয়, তখন আর সেখানে নির্বাচনে কোনো আমেজ থাকে না। যেমন দেখা গেল যে এই সময়টিতে বাংলাদেশের সবাই ধরে নিয়েছে, মানে যারা খুব অলৌকিক বিশ্বাস করে, আল্লাহ রাসূলে বিশ্বাস করে, আকাশ থেকে কোনো ওহী আসবে বা কোনো দুর্ঘটনা ঘটবে, তাদের কথা আলাদা। কিন্তু সাধারণের মধ্যে একটা বিশ্বাস ছড়িয়ে পড়েছে যে বিএনপি পরবর্তী সরকার গঠন করবে এবং ব্রুট মেজরিটি নিয়ে। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী, এবং এটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় যে প্রোটোকল এবং জনগণের আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ, এই পুরোটাই এখন যমুনাকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবের অফিসকে কেন্দ্র করে এই জিনিসটা আবর্তিত হচ্ছে। এটা বর্তমান যারা সরকার চালাচ্ছেন তারা একটা পক্ষ, তাদের জন্য রীতিমতো অবমাননাকর। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন কিনা, যমুনা নামে কোনো একটা হাউজ আছে কিনা, সরকারের কোনো একটা ক্ষমতা আছে কিনা, এটা টলটল করে কাঁপছে। এখন বাংলাদেশটা আমরা যারা আছি, তারেক রহমান সাহেব কি করছেন, তার কন্যা কোথায় যাচ্ছেন, বেগম জিয়ার যে কাজের লোক ফাতেমা কোথায় যাচ্ছেন, বিড়ালটা আজকে কি খেলো, জেবু কি খেলো, এইগুলোর মানে যে ব্যাপারে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের সঙ্গে কে মরে গেল, কে বেঁচে আছে, কে অসুস্থ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন আর মানুষ চিন্তা ভাবনা করছে না। তারেক রহমান কেন্দ্রিক এবং বিএনপি কেন্দ্রিক যে স্রোত, এই স্রোতটা আমার কাছে মনে হচ্ছে প্রশান্ত মহাসাগরে বা আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোতের মতো প্রবল। সমস্ত মানুষ দলে দলে সেখানে যাচ্ছে, মনে হয় যে ওখানে গেলেই মানুষের মুক্তি মিলবে, ওখানে গেলে মানুষ আকাশের চাঁদ ফিরে পাবে, তার নিরাপত্তা, তার ভবিষ্যতের স্থিতি, সবকিছু। ব্যবসায়ীরা, ধর্ম বিশারদরা, ছাত্র নেতারা, রাজনীতিবিদরা সবাই মিলে সেখানে দলে দলে যাচ্ছে। কেউ কৌশল করছেন, কেউ ওসিলা করছেন, কেউ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থেকে তারেক রহমান সাহেবের সাহায্য প্রার্থনা করছেন। উনি শুধু একটু হাসছেন, কথা বলছেন, বা ওই যে তার ভবনের মধ্যে ঢুকতে পারছেন, এটাই সে জীবনের এই মুহূর্তে মনে করছে তার সবচেয়ে বড় প্রাপ্তি। যারা জান্নাতের টিকিট বিক্রি করতো তারা বলতেছে টিকিট আপাতত রাখো, বন্ধ রাখো, টিকিট কয়েকদিন পরে বিক্রি করো, আগে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় আছে, কার্যালয়ে ঢুকার একটা টিকিট আগে ম্যানেজ করো,
তারপরে দেখা যাবে আর কি। তো এরকম এই যে একটা হঠাৎ করে যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা রাজনীতির জন্য লক্ষণ ভালো নয়। গত 15 মাস ধরে যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয়েছে, যেখানে একটা মবের রাজত্ব, যেখানে ইউটিউবারদের কথা মতো বাংলাদেশের সবকিছু চলছে, যেখানে একজন প্রেস সেক্রেটারির কথা মতো রাষ্ট্র চলছে, যেখানে ধরে নেওয়া হচ্ছে যে এই সরকারের উপরে জামাতের একছত্র আধিপত্য আছে, যেখানে গত 15 মাস ধরে যে বিশ্বাস যে জামাত একটা এমিরেটস প্রতিষ্ঠা করবে, ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করবে, ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা কি আফগানিস্তানের মতো হবে, তুরস্কের মতো হবে, নাকি পাকিস্তানের মতো হবে? এইগুলো নিয়ে জামাত চিন্তা ভাবনা করছে। গত 15 মাস ধরে প্রশাসন সর্বস্তরে জামাতের লোক জামাতই চালাচ্ছে। এই বিষয়গুলো 25 তারিখের পর থেকে, অর্থাৎ যেদিন তারেক রহমান সাহেব এলেন সেদিনের পর থেকে আজকের দিন পর্যন্ত পুরোটা মাটি চাপা পড়ে গেছে। এখন যারা মাটি চাপা পড়ে টনি গেছে, ভাই, সেটা কি আপনাকে বিস্মিত করে? কারণ এটা তো মানে তারেক রহমান শেষ পর্যন্ত সকল বাধা সরিয়ে ফিরতে পারবেন কিনা সেটা যেমন উনিও নভেম্বরের শেষ পর্যন্ত জানতেন না, সেটা নিয়ে আমাদের সকলেরই হয়তো মানে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ সন্দেহ ছিল, কিন্তু উনি ফিরলে যে একটা জনস্রোত তৈরি হবে সেটা যেমন প্রত্যাশিত ছিল, তেমনি আপনি যেটা বলছেন যে একটা মবের রাজত্ব, একটা এসব থেকে মুক্তি দিতে পারবেন তারেক রহমানের সরকার, সে প্রত্যাশাটা উনি তৈরি করতে পেরেছেন। সেটাও কি খুব বিস্ময়কর? মানে উনি এসে বলেছেন আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। নবনীত, একটা জিনিস আপনাকে বলি, রাজনীতিতে বা যে কোনো জায়গায় জনপ্রিয়তা কখনোই একজন মানুষের জন্য অ্যাসেট নয়। জনপ্রিয়তা একটা লায়াবিলিটিস। 2 নম্বর হলো মানুষের আবেগ, আমাদের দেশের আবেগ 48 ঘন্টার বেশি থাকে না, এটা প্রমাণিত। যে কোনো বিষয়ে আপনাকে যদি সফল হতে হয় তাহলে আপনার সাংগঠনিক ভিত্তি, শক্তি থাকতে হবে। এক্ষেত্রে মানুষের জন্য সবচেয়ে প্রথম সম্পদ হলো তার মেধা, দ্বিতীয় সম্পদ হলো তার অভিজ্ঞতা, তৃতীয় সম্পদ হলো তার মেশিনারিজ, তার কাছে কি কি মেশিন আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে টাফ টাইম, মানে আমাদের প্রথম সমস্যা হলো অর্থনৈতিক ভিত্তিটা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সমস্যা হলো আন্তর্জাতিক দুনিয়াতে আমরা ইমেজ হারা হয়ে পড়েছি। মানে আমাদের এই দেশে এই মুহূর্তে আমাদের পাসপোর্ট, আমাদের কূটনৈতিক অবস্থা সব জায়গাতে আমরা রীতিমতো ফকির মিসকিনের পর্যায়ে পৌঁছে গেছি। আমাদেরকে কেউ এখন আন্তর্জাতিক দুনিয়ার সম্মান করে না। এটা হলো দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যাটা হলো সামাজিক সমস্যা। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে নিরাপত্তা বোধের যে অবস্থা, আমরা কেউ যার যার অবস্থানে নিরাপদ মনে করছি না। যারা শহরে আছেন তারা গ্রামে যেতে পারছেন না, যারা গ্রামে আসছেন তারা শহরে আসতে পারছেন না, যারা দিনে কাজ করছেন তারা রাত্রে বেরোতে সাহস পাচ্ছেন না। এই যে 18 কোটি মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা, এই জায়গাগুলোকে মোকাবেলা করার জন্য পুলিশ, সেনাবাহিনী, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দল কেউ সাংগঠনিকভাবে মানুষের বিশ্বাস এবং আস্থার যে জায়গাটা নাই, এটা হলো বাংলাদেশের বেসিক এবং ফান্ডামেন্টাল প্রবলেম। তারেক রহমান সাহেব বা ডক্টর শফিকুর রহমান বা জামাত কারোর হাতে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আলাদিনের চেরাক নেই। তাদেরকে এই রাষ্ট্রের বিভিন্ন সংস্থার উপর নির্ভর করে তারপরে কাজ করতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন, হবিগঞ্জের একটা থানাতে, এটা ভাইরাল হয়ে গেছে, ওসির সামনে এসে কয়েকজন তরুণ এসে তারা প্রকাশ্যে বলছে যে এই থানা আমরা পুড়িয়ে দিয়েছি, আমরা ওই পুলিশের সাব ইন্সপেক্টরকে পুড়িয়ে মেরেছি। এবং এই কথা বলার পরে অবনত মস্তকে অসহায় মজলুমের মতো একজন ওসি পিট করে তাকাচ্ছে। তো সেখানে তারেক রহমান সাহেব কি করবেন? নাথিং। কিসের শান্তি দেবেন? উনি তো ওনার নিজের যে নিরাপত্তা সেটা নিয়েই উনি নিশ্চিত হবেন আমার কাছে মনে হচ্ছে না। তো যেটা বলছিলাম যে এখানে জনগণের আবেগ, এখন যা কিছু চলছে আবেগ চলছে, এখন যা কিছু চলছে জনপ্রিয়তার লড়াই চলছে। কিন্তু এই জনপ্রিয়তার লড়াই নিয়ে যখন সাংগঠনিক হানাহানি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তো সেক্ষেত্রে যাদের সাংগঠনিক ভিত্তি আছে তারাই এখানে সফল হবে। সেক্ষেত্রে জামাতের যে শক্তিটা আছে সেই শক্তিটা আপনি জনপ্রিয়তা দিয়ে মোকাবেলা করতে পারবেন না। দিস ইজ এ রেজিমেন্টাল ফোর্স।
এখন জামাতের হয়তো 5% ভোটার আছে, জনপ্রিয়তা আছে, বিএনপির 35% আছে, কিন্তু রেজিমেন্টাল ফোর্সে আপনি তাদের যে ক্ষমতা আছে, যে ক্ষমতাটা এখন আসলে বিএনপির নেই। দ্বিতীয় যে রেজিমেন্টাল ফোর্স, সেটা হলো আপনি পতিত স্বৈরাচার বলেন, আওয়ামী লীগ বলেন, তাদেরও একটা রেজিমেন্টাল ফোর্স আছে, এবং সেই রেজিমেন্টাল ফোর্সটা গত 15টা বছরে দে আর ওয়েল ট্রেন্ড মানুষকে অত্যাচার করা, মানুষকে ভয় দেখানো এবং সমাজ নিয়ন্ত্রণ করার জন্য তারা সিদ্ধহস্ত, তাদের অর্থ আছে, সবকিছু আছে। তো এই যে প্রতিটি পক্ষ, এই পক্ষগুলো অপেক্ষা করছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার, যে কোনো একটা অস্থির অবস্থা, যে কোনো একটা পরিবেশ পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করছে, যা কিনা আমাদের পুরো জাতির যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, স্ট্যাবিলিটি, এই জিনিসগুলোকে হুমকির মধ্যে রেখেছে। ফলে আমরা যা কিছু দেখছি নির্বাচন, এটা হলো যে আপনার কি রান্না হচ্ছে ডাজ নট ম্যাটার, কিন্তু দূর থেকে আপনি ধোঁয়া দেখছেন, আপনি কিছু ঘ্রাণ পাচ্ছেন, এইরকম একটা পরিবেশে আপনি এটা প্রেডিক্ট করলেন যে ওখানে কিছু একটা রান্না হচ্ছে, কুকিং হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে যে আসলে নির্বাচনটা হবে, হচ্ছে, নির্বাচনের পর একটা শান্তি আসবে, সুন্দর একটি সরকার পরিচালিত হবে, জাতীয় সরকার গঠিত হবে, সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকবে, আমরা এই বাংলাদেশে বসে এখনো পর্যন্ত এটার যে কোনো বাস্তব যে ভিত্তি, এই বাস্তব ভিত্তি আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আশাবাদী হতে পারেন। তারপরে আপনি ডে টু ডে, যেমন যেদিন হাদি মারা গেলেন সেদিন তো মনে হলো কিয়ামত হয়ে গেছে, যেদিন হাদির জানাজা হলো সেদিন মনে হলো যে এর সাথে বাংলাদেশ আর বড় জানাজা হতে পারে না, যেদিন বেগম জিয়ার জানাজা হলো সেদিন মনে হলো যে কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় জানাজা হবে না, এটা পৃথিবীর সবচেয়ে বড় জানাজা। কেউ তো বলছে এটার সঙ্গে বিএনপি যারা লোকজন আছে, মক্কা মদিনা তো এরকম জামাত হয় না। তো এখন এই যে দেখুন প্রতিদিনই ন্যারেটিভ গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এবং একটা ঢেউ এসে আর একটা ঢেউকে তাড়িয়ে দিচ্ছে। তো কাজেই এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে যা কিছু হচ্ছে, এটা স্লো অ্যান্ড স্টেডি, এবং এটার যেটা সাস্টেনেবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি, ধারাবাহিকতা এবং স্থায়িত্ব, এবং এটা একটা ফ্রুটফুল কনক্লুশন, এটার কোনো নজির হবে না, এই মুহূর্তে হবে না। তারেক রহমান সাহেবের এই পুরো বিষয়, বাংলাদেশের রাজনীতি, মাঠে ময়দানে তার অবস্থা এবং পুরো সংগঠনের উপর তার যে একছত্র আধিপত্য, এটা প্রতিষ্ঠা করতেই 1 থেকে 1.5 বছর 2 বছর সময় লাগবে। এর আগে যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে যান, এর আগে যদি যাকে বলা হয় তিনি সংসদের নেতা হয়ে যান, এর আগে যদি সবকিছু তার অধীনে হয়ে যায়, মানে হয় কি আপনি আনএক্সপেক্টেড অ্যান্ড ইম্যাচিউরড ওয়েতে যদি হঠাৎ করে আপনি কোনো একটা জিনিস পেয়ে যান, মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে একটা ইম্যাচিউরড বেবি তার জন্য লায়াবিলিটিস হয়ে যায়, পুরুষের জন্য দেখা গেল কোনো পরিশ্রম ছাড়া হঠাৎ করে তিনি একটা পদ পেলেন, পদবি পেলেন, কতগুলো টাকা পেলেন, আউট অফ হিজ ইমাজিনেশন, এটা যে কোনো একটা পুরুষের জন্য এটা ভীষণ রকম লায়াবিলিটিস হয়ে যায়। আমি এখন বাংলাদেশে বসে যা কিছু করতে পারছি না, কোনো পরিশ্রমই করিনি, কিন্তু আপনি আমাকে একটা পদ পদবি দিয়ে বসলেন কেবলই মাত্র জনগণ জনপ্রিয়তার কারণে বা কোনো একটা কারণে, ওটা আমার জন্য একটা ভীষণ লায়াবিলিটিস হয়ে যাবে। সংগঠনের শক্তির দিক থেকে আপনি তো স্পষ্ট করেই বললেন যে আপনি মনে করেন যে বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী অনেক বেশি সাংগঠনিক শক্তি এবং শৃঙ্খলার মধ্যে আছে। মানে আগস্টের পর থেকে, রনি ভাই আপনাকে কি বলবো, আপনিও তো বিএনপির রাজনীতিও করলেন কিছুদিন এবং তারেক রহমানের অনুরোধেই আপনি বিএনপির রাজনীতিতেও যোগ দিয়েছিলেন, 2018-তে নির্বাচনও করেছিলেন। তো আমি আপনাকে ওই প্রশ্নটা করতে চাই যে সাংগঠনিকভাবে তো বিএনপির অবস্থা আসলেই সুশৃঙ্খল বলবার কোনো উপায় নাই। মানে মনোনয়ন নিয়ে মন কষাকষিটা এমন অবস্থায় পৌঁছেছে, ধরেন রুমিন ফারহানার মতো তারকা নেত্রী, তিনি তো স্পষ্ট করে সংবাদ মাধ্যমকে বলছেন যে খালেদা জিয়া পক্ষের উনি, নতুন নেতৃত্ব উনাকে দলে জায়গা দিতে পারছে না। আপনার যে আসনটা রনি ভাই, পটুয়াখালী 3 না, মানে নুরুল হক নুরুকে মনোনয়ন দিল বিএনপি থেকে, তারেক রহমান সেই অক্টোবর থেকেই উনাকে বলে রাখলেন যে উনাকেই সমর্থন দিতে হবে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরুকে। কিন্তু একজন ছাত্র দলের মানে ভীষণ ডেডিকেটেড নেতা হাসান মামুন কিন্তু ওই জায়গায় এক রাত আটকে রেখে নুরুকে শেষ পর্যন্ত সেনাবাহিনী উদ্ধার করে আনতে হলো। এখন উনাকেও বিএনপি বহিষ্কার করেছে। তো এরকম তো অনেক নেতার নাম আমরা জানি না। সারা দেশে 7 থেকে 8 হাজার বহিষ্কার হয়েছে। এখন আসনে আসনে সমস্যা আছে। খালেদা জিয়ার মৃত্যুর আগেও কিন্তু রাস্তায় মিছিল হচ্ছিল, টায়ার পোড়ানো হচ্ছিল, আগুন দেওয়া হচ্ছিল। এটা সামাল দেবেন কি করে? আসলেই তো তারেক রহমান এই ঘটনা সামাল দেবেন কি করে?
এখানে মূল ব্যাপার হলো, যেমন আমার ব্যাপারে আমি একটু আপনাকে ক্লিয়ার করি। যেমন আমার এতদিন পর্যন্ত আমার একটা ধারণা ছিল যে আমার মনোনয়ন হয়তো তারেক রহমান সাহেব দিয়েছেন। কারণ আমার আসলে বিএনপি কারোর সঙ্গে ২০১৮ সনের আগে ওরকম মানে টকশো থেকে যে পরিচয়টা হয় ওটাই ছিল। এর বাইরে ব্যক্তিগতভাবে রাজনীতির বিষয় নিয়ে কখনো আলোচনা হয়নি। আমি খুব সাধারণত ঘরকুনো মানুষ। আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করেছি আগে। এর বাইরে আমার আসলে চিন্তা চেতনা কখনো যেত না। তো বিএনপি থেকে যখন একজন সাংবাদিক আমাকে টেলিফোন করলেন ইত্তেফাকের সালেহ নামে, যে আপনাকে মনোনয়ন দেওয়া হবে, আপনি কি রাজি কিনা? তো আমি ২ দিন ৩ দিন চিন্তা ভাবনা করলাম। পরে যখন তারা বারবার পুশ করলো আমি গেলাম এবং আমি শুধু মনোনয়নটা নিয়ে আসলাম। তো দল যেহেতু তারেক রহমান সাহেব চালাচ্ছেন, আমার ধারণা ছিল যে উনার গ্রিন সিগন্যালে বা উনার যাকে বলা হয় অনুমতিতে আমার মনোনয়ন হয়েছে এবং ওই বিশ্বাসটি আমার ছিল। তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের সঙ্গে আমার আসলে ওই মনোনয়ন পাওয়ার আগে কোনোদিন কথাবার্তা হয়নি। ২০১৯ সনের পরে আমাদের মধ্যে যে কয়বারই কথাবার্তা হয়েছে, আমি ওই অনেকটা কৃতজ্ঞতা নিয়ে ঠিক ওইভাবে আমার কাছে মনে হয়েছে যে উনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তো উনি আমাকে প্রথম সাক্ষাৎকারই আমার সঙ্গে যখন টেলিফোনে কথা হলো না, উনি বললেন যে, "রনি ভাই, আপনি তো ওখানে খুব ভালো ছিলেন। ওখানে আওয়ামী লীগের খুব ভালো পর্যায়ে ছিলেন। আপনি এলেন কেন?" তো ইট ওয়াজ এ সারপ্রাইজিং কোয়েশ্চেন ফর মি। তা আমি অনেকটা থতমত খেয়ে গেলাম। যে আমি বললাম যে, "আপনারা ডেকেছেন তাই আমি এসেছি।" এই পর্যন্ত। তারপরে আমরা অন্যান্য কথাবার্তা বললাম। তো এভাবে প্রায় ৪ বছর চলে গেল। তো সেই সালেহ সাহেবের সঙ্গে আমার এটিএন নিউজের একটা অনুষ্ঠানে দেখা হলো এই মাস ৪ আগে, মাস ৩ আগে। তখন তিনি বললেন যে, "আপনাকে যে হঠাৎ করে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা মির্জা ফখরুল সাহেব করেছেন। মির্জা ফখরুল সাহেব করেছেন, এটা তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করা হয়নি। এজন্য আসলে উনি খুব রাগ করেছেন। এই বিষয়টা নিয়ে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে উনি খুব অভিমান করেছেন, রাগ করেছেন যে এরকম একটা মনোনয়ন দিলেন, আমার সাথে তো এই বিষয় নিয়ে কোনো আলোচনা করেননি।" এখন আমার মনে হচ্ছে যে যেহেতু ওই সালেহ সাহেবই আমাকে টেলিফোন করে কিন্তু নিয়েছিলেন, তো তিনি যখন বললেন সালেহ তখন শিবলি সাহেব, একজন সালেহ শিবলি সাহেব আজকে কিন্তু প্রেস সচিব হয়েছেন তারেক রহমান। না, উনি না। ইত্তেফাকে আছেন, অস্ট্রেলিয়া থাকেন, সিনিয়র সাংবাদিক, আইন বিষয়গুলো দেখেন আরকি, ইত্তেফাকে আছেন। তো উনি যখন বললেন তখন আমার কাছে মনে হলো যে হয়তো বেগম জিয়ার আমার ব্যাপারে একটা দুর্বলতা ছিল। উনি আমাকে খুব পছন্দ করতেন সেই ২০১২ সন থেকে। উনি একাধিকবার সেই পাপিয়ার মাধ্যমে, উনার অন্য যারা আপনজনের মাধ্যমে উনি চেয়েছিলেন যে আমি উনাকে নিয়ে একটা লেখাও লিখেছিলাম, স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি। তো উনি যেকোনো ব্যাপারে হয়তো আমার কাছে এখন মনে হচ্ছে যে উনি মির্জা ফখরুল সাহেবকে বলেছেন যে, "দেখো রনি আসে কিনা, রনিকে মনোনয়ন দাও।" এইটা আমার কাছে মনে হচ্ছে। আর ২০১৯ বা ২০ সনের দিকে আমি যখন হঠাৎ করে একদিন দেখলাম যে উনি আমার কাছে জিজ্ঞাসা করলেন যে, "নুরু কেমন? নুরু কেমন?" তারেক রহমান সাহেব জিজ্ঞাসা করলেন আমাকে। তো আমি বললাম যে, "হ্যাঁ, নুরু তো ভালো প্রসপেক্টিভ, সব দিক থেকে ভালো প্রসপেক্টিভ।" তখনই আমার কাছে মনে হলো যে হয়তো নুরুকেই ভবিষ্যতে হয়তো উনি ওখানে চিন্তা ভাবনা করছেন। এবং আমি উনার সাথে কথা বলার পরে সঙ্গে, সঙ্গে নুরু যখন ভিপি হওয়ার সঙ্গে, সঙ্গে আমি মানে একটা স্ট্যাটাস দিলাম যে, "গলাচিপা ১০ মিনার ভবিষ্যৎ এমপি।" হ্যাঁ, এবং তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে হয় কি, আপনি যে প্ল্যাটফর্মে থাকবেন সেই প্ল্যাটফর্মে আপনার কতটুকু অবস্থান আছে সেটা বুঝতে হবে। তো আমি ওই জিনিসটা যখন বুঝতে পারলাম ২০১৯ সনে যে এখানে জনাব তারেক রহমান সাহেবের যে পছন্দের তালিকায় নুরু আছেন। হয়তো আমাকে তিনি পছন্দ করেছেন একটা বিশেষ জায়গাতে। তখন আমার কাছে মনে হলো যে ২০১৮ সনের আওয়ামী লীগের একজন আলোচিত সংসদ সদস্য, জনপ্রিয় মিডিয়াতে যে জনপ্রিয় একটা মুখ, তাকে দলের মধ্যে ঢুকাতে পারাটা তাদের একটা পলিটিক্যাল বিজয় ছিল। বিজয়ের কাজ শেষ। রাজনৈতিক দলগুলো যা করে সেটা হলো আপনার যখন প্রয়োজন শেষ হয় আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। তো সেক্ষেত্রে হয়তো আমি আই টুক ইট ভেরি ইজিলি। আপনিও রুমিনের মতো, রুমিন ফারহানের মতো একই ইঙ্গিত দিচ্ছেন যে খালেদা জিয়ার পছন্দ বিএনপিতে আর তারেক রহমানের পছন্দ আলাদা ছিল। কারণ আপনার মতো ২০১৮-তে আমরাও কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানতাম সব মনোনয়ন লন্ডনে হয়েছে। কিন্তু এখন আপনি যখন বলছেন তখন মনে হচ্ছে আপনাকে যখন স্বাগত জানানো হলো দলে, তখনও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে খালেদা জিয়া ভীষণ উৎসাহিত বোধ করছেন যে আপনি দলে এসেছেন, আপনার জন্য বিশেষভাবে শুভেচ্ছা, ওগুলো সংবাদপত্রে তখন খবর হয়েছিল। তার মানে কি, মানে রুমিনও যে ইঙ্গিত করছে আপনিও কি মানে সেই ইঙ্গিতের সঙ্গে একমত যে বিএনপিতে এমন দুটো ভাগ আছে এবং তারেক রহমানের তো এখন সব ভাগকে এক ভাগে পরিণত করতে হবে? না, প্রথমত হলো যে রুমিন তো ওই দলটার সঙ্গে একেবারে সাংগঠনিকভাবে জড়িত। শি হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন। কিন্তু আমার হলো কি যে আমি যেটা দেখলাম যে ২০১৮ সনের পরে দল আমাকে কয়েকটি অনুষ্ঠানে দাওয়াত করলো, বিশেষ করে বরিশালের বিভিন্ন অনুষ্ঠানে। তো আমি দেখলাম যে
এখানে আওয়ামী লীগ থেকে যেহেতু আমি আসছি, তা আমি দলের যারা নেতৃবৃন্দ তাদেরকে বললাম যে আমি যদি সেখানে যাই আমাকে তো ডাইরেক্ট গুলি করবে আওয়ামী লীগের লোকজন। দ্বিতীয়ত হলো যে আমাকে দেখার সঙ্গে সঙ্গেই ওদের একটা রাগ হবে, গোস্বা হবে। ফলে আপনারা শুধু আমার জন্য অনুষ্ঠানই করতে পারবেন না, বেটার হলো যে আমি যেটা পারি, লেখালেখি পারি, টকশো পারি, এখানে আমি যতটা পারি আপনাকে সাপোর্ট দিয়ে যাই। কিন্তু যখন আমি তৃণমূলে যাব, ওটা ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে একটা মানে ক্রধান্বিত করবে। তো যার জন্য আমি কিন্তু আসলে কোনো সাংগঠনিকভাবে এই এখন পর্যন্ত বিএনপির কোনো পদ পদবিতে নেই এবং কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে আমি কোনোদিন যাইনি। তাদের শুধু একটা ওই যে মিডিয়া উইংস আছে, যেটা কি যেন একটা নাম, তো ওখানের একটা দুটো মিটিং এ আমি গিয়েছি। তারপরে তাদের একটা পররাষ্ট্র একটা কি বিষয় ছিল, 2-3টা মিটিং এ আমি, তাও আবার তারেক রহমান সাহেব ডিজায়ার করেছিলেন, এই জন্য গেছি। ফলে নুরুকেও তো বিএনপির নেতৃবৃন্দ মেনে নিতে পারছেন না, বিএনপির নেতা কর্মী সমর্থকেরা ওখানে মানতে পারছেন না, কারণ তাদের কথা হচ্ছে তারা ধানের শীষ চান, তারা বিএনপির মানে খাঁটি বিএনপি চান। মুমিনকেও ধরেন অনেকে ওখানে খাঁটি বিএনপি মনে করে না। সবচেয়ে বড় সমস্যা বিএনপির যেটা হচ্ছে, আন্দালিব রহমান পার্থ ভোলায় গিয়ে কিন্তু দাঁড়াতে পারছেন না, তার বাবার সিট, হ্যাঁ, উনি ওখানে গিয়ে দাঁড়াতে পারছেন না। মানে কাউকে আসলে বিএনপির নেতা কর্মীরা তাদের লোক মনে করবেন কিনা সেটা একটা সংকট। মানে আর অন্যদিকে সংকট হচ্ছে মনোনয়ন প্রত্যাশী আর মনোনয়ন প্রাপ্তদের মধ্যে একটা মিলমিশ করা। তারেক রহমানের সামনে তো নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আছে। বিএনপি হয় কি, আমি ঢোকার পরে যেটা দেখলাম যে এই দলটা আওয়ামী লীগের চেয়েও ভীষণ রকম কনজারভেটিভ। যেমন আওয়ামী লীগে আমি তো পটুয়াখালীতে প্রার্থী ছিলাম না, আমি প্রার্থী ছিলাম ফরিদপুরে। তো আমাকে যখন পটুয়াখালীতে দেওয়া হলো, তো তারা প্রথমে একটু এদিক ওদিক করলো, কিন্তু পরবর্তীতে পুরো সংগঠন আমার পিছনে নেমে গেল। তারা ওই কমান্ডিং জাস্ট জামাতের মতো রেজিমেন্টেড আমার পিছনে নেমে গেল 18 সনে। 2 নম্বর হলো যে বিএনপিতে যখন আমি 18 সনে গেলাম, আমি গিয়ে দেখলাম যে এখানে 3টি গ্রুপ। আর যেহেতু আমি সদ্য সাবেক সংসদ সদস্য ছিলাম, তো ওখানে আমারও লোকজন ছিল। ফলে আমাকে আসলে ওখানে বাধা দেওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা, ফাইন্যান্সিয়াল অবস্থা মোটেও বিএনপির ছিল না, যেটা নুরুকে বাধা দেওয়ার ক্ষমতা আছে। বিএনপির ওখানে যারা আছে তারা নুরুর সাথে শত শত গুণ সুপিরিয়ার। কিন্তু ওখানে আমি বা 2018 সনে আমার যে অবস্থা ছিল, বা টিল নাও, আমার পরিবার আছে, আর এখানে অর্থনৈতিক সংগতি, নিজেদের কর্মী বাহিনী আছে। তো সেটা যদি আমার না থাকতো, তাহলে আমাকে ওখানে মোটামুটি মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে সেই 2018 সনে আমাকে ওখানে বিএনপি লোকে বিদায় করে দিত, আওয়ামী লীগের লোকে বিদায় করার দরকার। ওখানে বিএনপির অত্যন্ত শক্তিশালী 3টি গ্রুপ গত সেই 25-26 বছর ধরে ওখানে দ্বন্দ্ব সংঘাত করছে। 2 নম্বর হলো যে ওখানে বিএনপির সাকুল্যে ভোট আছে 60 থেকে 65,000 নুরুর ওই সিটে। কিন্তু আপনাকে যদি জয়লাভ করতে হয় 1,10,000 থেকে 15,000 ভোট লাগবে। এজন্য আওয়ামী লীগের ভোট, জামাতের ভোট, তারপর অন্যান্য ভোট ছাড়া ওখানে বিএনপির প্রার্থী জয়লাভ করতে পারবে না। এটাই হলো ওখানকার বাস্তবতা। ওখানে যদি আওয়ামী লীগের ভোটাররা না আসে আর বিএনপির ভোট যদি 2 ভাগ হয়ে যায়, মানে এবং নুরু এবং মামুনের মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, সেখানে জামাতের ওখানে ভোট আছে 30,000, আর ওখানে যাকে বলা হয় চরমনের ভোট আছে 30,000, 60,000 ভোট। 60,000 ভোট যদি একক প্রার্থী দেয়, আর বিএনপির ভোট আছে 65,000, সেটা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে ওখানে দেখা গেলে নুরু এবং হাসান মামুন দুজনেরই কপাল পুড়তে পারে। এটা বলা যায় না যদি ইলেকশন সেখানে ঠিক মতো ফেয়ার হয়। এখানে আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে দেখা গেল যে স্বতন্ত্র প্রার্থী অনেক জায়গায় দাঁড়িয়েছে, আওয়ামী লীগের লোকজন নামার চেষ্টা করছে, কিন্তু বিএনপির প্রার্থী আবার করছে কি, আওয়ামী লীগের লোকদেরকে আবার থানা পুলিশ দিয়ে ব্যাপকভাবে ধরিয়ে দিচ্ছে। যেমন দেখা গেল যে আমি যদি এখানে স্বতন্ত্র প্রার্থী হতাম, কথাতে এখানে আওয়ামী লীগের সব লোক কিন্তু নেমে আসতো। কিন্তু সমস্যাটা হতো, নেমে আসার সঙ্গে সঙ্গে এই অল্প সময়ের মধ্যে 8-10 হাজার লোক মানে মামলা হয়ে যেত, গ্রেপ্তার করা হতো 2-3 হাজার, এবং বাকি লোক পালিয়ে যেত। তো এই অবস্থাটা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় ঘটছে। অর্থাৎ দেখা গেল যে যেখানে বিএনপির প্রার্থী অথবা তার অপোনেন্ট প্রার্থী আওয়ামী লীগের ভোটারদেরকে যারা মাঠে নামাতে চাচ্ছে, তারা পারছে না। তারা থানা পুলিশ ব্যবহার করে, মানে 2018 এবং 24-এ যে প্রশাসন যে ভূমিকা পালন করেছে, ঠিক সেম ঘটনা এখন সারা বাংলাদেশের 63 সংসদীয় আসনে হচ্ছে। অর্থাৎ ধরুন আপনি বিএনপির প্রার্থী, এখন বিএনপির প্রার্থী
এখন আপনি আওয়ামী লীগের লোককে নামাতে চাচ্ছেন, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা থানাকে ইনফ্লুয়েন্স করে আওয়ামী লীগের লোকদেরকে গ্রেপ্তার করাচ্ছে, ফলে আপনি ভোটার খেতে পাচ্ছেন না। ফলে পুরো মাঠে যে এখন যা কিছু বলেন সেটা হলো প্রার্থী কেন্দ্রিক মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো আমরা দেখছি। কিন্তু ভোটার কেন্দ্রিক যে একটা উৎসবের আমেজ, এটা হচ্ছে না। বিএনপির লোকগুলো তারা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে, জামাতের লোকগুলো দ্বন্দ্ব সংঘাতের জন্য হাত পাকাচ্ছে যেখানে যেখানে তাদের সামর্থ্য আছে, আর আওয়ামী লীগের লোকজন তারা ভোট দিতে, সমর্থন দিতে, নির্বাচনে কোনো কাজেই তারা যোগদান করতে পারছে না। যে প্রার্থীর পক্ষে যাচ্ছে তার প্রতিপক্ষ থানা পুলিশকে ব্যবহার করে তাদেরকে মাঠ ছাড়া করে ফেলছে। এই হলো মাঠের রিয়ালিটি। ফলে ওই যে যেটা বললাম যে আমরা এখন যে জোয়ারটা দেখছি তারেক রহমান সাহেবের অফিস কেন্দ্রিক, এটা ৬-৭ দিন থাকবে। তো ৬-৭ দিন থাকার পরে মানে এই যে লোকজন দেখা করতে যাচ্ছে, তাদের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সবকিছু, আফটার 7 days, বড় জোর 2 সপ্তাহ পরে তার অবস্থা হবে জাস্ট লাইক মির্জা ফখরুল সাহেবের মতো অথবা সালাউদ্দিন সাহেবের মতো। এর বাইরে তারেক রহমান সাহেবের যে সোশ্যাল অ্যাট্রাকশন অ্যান্ড ইনফ্লুয়েন্স নট মোর দ্যান 1% হায়ার, এর বেশি হবে না। এই হলো বাস্তবতা। তো তাহলে তো বিএনপির নির্বাচনে দেখেন এরকম জরিপও কিন্তু হয়েছে। প্রথম আলো জরিপে বিএনপি জামায়াতের থেকে অনেক এগিয়ে ছিল, কিন্তু সম্ভবত আইআর এর জরিপ চাই আপনি মনে করে দেখেন রনি ভাই, যে শিরোনাম হলো মাত্র 4% পার্থক্য বিএনপি আর জামায়াতের ভোটে। তাহলে আওয়ামী লীগের ভোটাররা কি আসলে ভোট দিতে পারবেন? মানে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না আসলে ভোটের ফলাফল কোন দিকে যাবে সেটা একটা সমীকরণের ফ্যাক্টর হবে বলে আপনি বলছেন। আর জামায়াতে ইসলামী, বিএনপি কেউই শেষ পর্যন্ত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেটা বুঝেই কি জাতীয় সরকারে একমত হচ্ছে? ওই জাতীয় সরকারের প্রশ্নটাই কিন্তু আপনি এখনো স্পষ্ট উত্তর দেন নাই, যে সেটাই একটা ভবিষ্যৎ কিনা। আমি আসলে ওই আপনার সাথে কথা বলতে গেলে খুব ইলাবোরেট হয়ে যায় সবগুলো কথা, মানে এডিটোরিয়াল হয়ে যায়, এটা পয়েন্টিভ হয় না। প্রথমত জাতীয় সরকার সম্পর্কে আগে বলি যে এখনো পর্যন্ত জাতীয় সরকার গঠন করার যে কোনো রকম পরিবেশ পরিস্থিতি মাঠে নেই, যেটি তারেক রহমান সাহেব প্রথমে বলেছিলেন, জামাতে বলেছিলেন 1 বছর আগে। এই 1 বছরের সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বিসংবাদ এত বেশি হয়েছে। এখন জামাত বন্ধুত্ব করার জন্য মানে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে নিরাপদ মনে করছে, আবার বিএনপিও বন্ধুত্ব করার জন্য জামাতের পরিবর্তে আওয়ামী লীগকে নিরাপদ মনে করছে। এটা হলো বাস্তবতা, মাঠের হলো এই অবস্থা। তো সেখানে জামাতের আমিরের সঙ্গে বা জামাতের সঙ্গে অতীতের মতো একটা জাতীয় সরকার হবে, এটার সম্ভাবনা জিরো, একেবারে জিরো। ফলে এটা আমার কাছে মনে হচ্ছে না জাতীয় সরকার হবে এখানে নামকাও আসতে, মানে উইদাউট জামাত। আবার জামাত যদি এখানে জয়লাভ করে জাতীয় সরকার হবে উইদাউট বিএনপি, বাকি সবাইকে নেবে। তারা দরকার হলে রাম শাম যদু মধু, এমনকি আপনাকে নবনীতাকে ডেকে এনে তথ্যমন্ত্রী বানিয়ে দিয়ে বলবো যে দেখো আমরা কত উদার। জামাত বলবো যে আমরা নবনীতিকা চৌধুরীকে, তাকে আমরা তথ্যমন্ত্রী বানিয়েছি, এটা আমাদের জাতীয় সরকার, কিন্তু নট বিএনপি রুমিন ফারহানাকে তারা নেবে না। এটা আপনি লিখে রাখেন। তো এই হলো জাতীয় সরকারের বিষয়ে হলো আমার মতামত। দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন, আর একটা প্রশ্ন কি করেছিলেন আপনি? যে জামাত বিএনপির তো অনেক জরিপে দেখা গেছে যে ভোটের পার্থক্য। আচ্ছা, বুঝতে পারছি। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি বোঝার চেষ্টা করুন, যেদিন থেকে বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টার প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে আমাদের দেশের যে মানুষ ইন্টেলেকচুয়ালি করাপ্টেড হতে শুরু করেছে। প্রায় সব প্রার্থী যাদের সঙ্গে আমার কথা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হলো যে রনি ভাই বা রনি, নির্বাচন হবে তো আজকের এই দিনে? আপনার সঙ্গে যখন নির্বাচন হবে মানে এই কথাটা হলো তারা জিজ্ঞাসা করছে প্রার্থীরা আজকের দিনে। আপনার জয়লাভ বা অন্য সবার ব্যাপার হলো যে আজকের দিনে আমার সঙ্গে যখনই কোনো প্রার্থী দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, তারা বলছে যে ভাই নির্বাচন হবে তো শেষ পর্যন্ত। তো বোঝার চেষ্টা করুন যে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা কোথায় চলে গেছে। ফলে যা কিছু শুনছি তা সত্য নয়, যা কিছু দেখছি তা বাস্তব নয়, আর যা কিছু কল্পনা করছি তার সঙ্গে এই গাঙ্গেয় বদ্বীপের আকাশ বাতাস জমিনের কোনো মিল নেই। এই হলো বাস্তবতা।
অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করব, শেষ প্রশ্ন, মানে নির্বাচন হবে কিনা সেই উত্তরও আপনি দিলেন, কিন্তু তারেক রহমানের বাংলাদেশে ফেরা মানে নির্বাচনটা হতে হবে, সেটা বিশ্বাস করবার ক্ষেত্রে আমি একটা যুক্তি হিসাবে দেখি, উনি যে বিপুল নিরাপত্তা নিয়ে ঘুরছেন এখন, বা উনার নিরাপত্তার জন্য যে পরিমাণ সেনা সদস্য থেকে যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করছে হচ্ছে, একটা নির্বাচন হয়ে উনি যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে আসলে উনার পক্ষে বাংলাদেশে নিরাপদ থেকে অবস্থান করাটাই একরকমের মুশকিল হয়ে পড়বে কিনা, মানে সেই হিসাব থেকেও একটা নির্বাচন তো বিএনপিকে আদায় করতেই হবে। মূল ব্যাপারটা হলো যে না, এখানে বিএনপি মূলত কারো অনুরোধে, কারো ডিজায়ারে, কারো ম্যাটিকুলাস ডিজাইনে এখন তারেক রহমান সাহেবের কে কেন্দ্র করে যা কিছু দেখছেন, মূলত ইটস নট দ্য মাস্টার প্ল্যান অফ বিএনপি, ইটস নট দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড ডিজায়ার অ্যান্ড ডিসিশন অফ দ্য মিস্টার তারেক রহমান। মনে হচ্ছে যে একটি পক্ষ চাচ্ছে উনি এই মুহূর্তে বাংলাদেশে আসুন এবং ওনার হাতে রাজনৈতিক নেতৃত্ব থাকুন, উনি নির্বাচনে জয়লাভ করুন এবং উনি প্রধানমন্ত্রী হন। এটা অন্য কারোর ডিসিশন, কারোর ডিসিশন এটা এই মুহূর্তে বলাটা শোভনীয় নয়। কারণটা কি? এটা হলো কেন? এর কারণ হলো গত 15টি মাসে যারা তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে পছন্দ করেছেন, তারা যাদেরকে পছন্দ করেছিল তাদের ব্যাপারে তাদের হতাশা চরমে, এবং এই কয়েক মাসে যে অর্থনীতির ধস নেমেছে তাতে বিদেশি যারা এই দেশে বিনিয়োগ করেছিল তাদের পুঁজি নিয়ে তারা টেনশনে আছে। 2 নম্বর হলো যে যেভাবে দক্ষিণ পন্থা যে উগ্রবাদিতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যাচ্ছে, সেখানে যাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছিল, যাদেরকে নিয়ে তারা স্বপ্ন দেখেছিল, তারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা অনেকটা অসহায়। পুলিশ যেভাবে অসহায়, সেইভাবে ওই রাজনৈতিক শক্তিগুলো অসহায়। তারা মব নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা মানে অনেকটা অসহায়, অনেকটা যেভাবে যাকে বলা হয়। ফলে কি হলো, এই সময়টা তাদের কাছে মনে হচ্ছে যে যে রাজনৈতিক শক্তিকে তারা ভবিষ্যতে কল্পনা করছে আর যাদের হাতে রাষ্ট্র শক্তি তারা তুলে দিয়েছে, এই দুটো শক্তি, ইট ইজ এ রং ডিসিশন। সো এই রং ডিসিশনের প্রেক্ষিতে অন ট্রায়াল বেসিসে তারা বিএনপিকে সামনে এনে, তারেক রহমানকে সামনে এনে ইসছে, যেটিকে বলা হয় আপনি একটা পরীক্ষামূলক। এখন সেই পরীক্ষাতে যদি তারেক রহমান সাহেব সফল হন, আলহামদুলিল্লাহ, তার জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। আর তিনি যদি ব্যর্থ হন, তাহলে পুরো যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা, নির্বাচন প্রক্রিয়া, এটা ব্যাহত হবে। মানে কি বলবো যে তারেক রহমান সাহেব এবং বিএনপি এই মুহূর্তে আমাদের রাজনীতির একেবারে সর্বশেষ ওষুধ, সর্বশেষ ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি ফেল করে, কোনো কারণে ফেল করে, ইট উইল বি এ ফেইল স্টেট। এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এটাই আমার সর্বশেষ কথা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।